প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা শুরু করব থ্যাংক ইউ ম্যাম, যে শর্ট স্টোরি, তোমাদের যেটা থার্ড শর্ট স্টোরি, সেটা আমরা শুরু করব। এটার লেখক ল্যাংস্টন হিউজ, যার পুরো নাম জেমস মার্সার ল্যাংস্টন হিউজ। তো উনি একজন আফ্রিকান আমেরিকান রাইটার। আফ্রিকান আমেরিকান, এই যে কথাটা বলার কারণ আছে, তার কারণ উনি একটা খুব কি কমপ্লিকেটেড ডিসেন্ডেন্ট। ওনার উনি খুব কমপ্লিকেটেড একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। যে আফ্রিকান একদম, যদি আমরা ওনার একদম কি বলবো, ফোরফাদার্স যারা, সেইখান থেকে যদি আমরা দেখি, যে সেইখানে হচ্ছে গ্র্যান্ডমাদার বা গ্রেট গ্র্যান্ডমাদার যারা, তারা কিন্তু ওই কিছু আফ্রিকান, কিছু আমেরিকান, হোয়াইট ব্ল্যাক, এগুলো এদের সব বিভিন্ন মিক্সড রেস, সেইখান থেকে উনি এসেছেন। ওই জন্য আফ্রিকান আমেরিকান বলা হয় মূলত। কিন্তু ওনাকে উনি ওই আফ্রিকান আমেরিকান, এই যে জায়গাটা, এখানে ব্ল্যাক যে রেস আমরা যেটা বলে থাকি, কিছুদিন আগেও আমরা দেখেছি আমেরিকাতে এরকম একটা ব্ল্যাক পিপলকে যে মার্ডার করা হয়, তার এগেনস্টে যে সমস্ত ভয়েসগুলো আমরা দেখেছি সেখানে, এবং প্রচণ্ড বাজে রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই যে এই যে ব্ল্যাক রেস, আজকে তাদের একটা সেখানে আইডেন্টিটি আছে। আইডেন্টিটি একটা সময় ছিল না। তারা সেখানে স্লেভ, অর্থাৎ তারা সেখানকার কৃতদাস বা সেখানকার দাস হিসাবে তারা শুধুমাত্র গণ্য হতো। সেই তাদের হয়ে কথা বলার যে মুখ, সেরকম অনেকেই কথা বলেছেন। আমাদের ল্যাংস্টন হিউজ তাদের মধ্যে একজন। উনি 1 ফেব্রুয়ারি 1901, অর্থাৎ 1901 সালের 1 ফেব্রুয়ারি উনি জন্মগ্রহণ করেন। আমেরিকাতেই জন্মগ্রহণ করেন উনি। একটু তোমাদের যে বইয়েতে আমার কাছে পুরনো বইটা আছে, যেটা পুরনো বইটাতে আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানে সবুজ উপরের যে কাভারের যে বইটা, ওটা আমার কাছে নেই। আমার কাছে আগের যেটা সেই বইটা আছে। সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এখানে তোমাদের লেখা আছে 1902 থেকে লেখা আছে 1967, কিন্তু 1902 ওটা নয়, ওটা 1901 হবে। 1-2-1901 উনি জন্মগ্রহণ করেন। তো আমি যেটা বললাম, উনি একজন রাইটার। অ্যাকচুয়ালি উনি সব রকম কিছুই লিখেছেন। উনি পোয়েট্রি, নভেল, প্লে, বিভিন্ন কলাম লিখেছেন, বিভিন্ন নিউজ পেপারে কলাম, এসে লিখেছেন, আর শর্ট স্টোরি লিখেছেন। সব রকম কিছুই উনি কিন্তু লিখেছেন। এবং সবচেয়ে বড় কথা, উনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, অর্থাৎ যারা সমাজের জন্য কাজ করা, ঠিক আছে, সেই সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ঠিক আছে। আমি এইমাত্র বললাম যে ব্ল্যাক রেসদের জন্য কাজ, ব্ল্যাক রেসদের ডেভেলপমেন্টের জন্য কাজ, এটা উনি করেছেন। ওনার ছোটোবেলাটা খুব একটা ভালো যায়নি। বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে যায়, এবং মূলত মায়ের কাছে প্রথমে থাকতেন। তারপরে মা বিভিন্ন জায়গায় কাজের জন্য, মাকে যেহেতু ঘোরাঘুরি করতে হতো, উনি ওনার যে ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, অর্থাৎ দিদিমা যাকে বলি, ওই দিদিমার কাছে উনি কিন্তু ছোটোবেলা থেকে মানুষ হয়েছিলেন, এবং ব্ল্যাক রেসদের বিভিন্ন কথা উনি ওই দিদিমার কাছ থেকে শুনেছিলেন। এবং পরবর্তীকালে সেই জায়গা থেকেই ব্ল্যাক রেসদের যে ডেভেলপমেন্ট, তাদের হয়ে যে কাজ করা, যে জায়গাটা, বা তাদের যাতে ভালো হয় সেই যে জায়গাটাকে তৈরি করা, সেটা কিন্তু উনি করেছিলেন, ল্যাংস্টন হিউজ। তো আমি যেটা বললাম, যে উনি অনেক লেখা লিখেছেন, বহু কিছু লিখেছেন উনি, বহু ধরনের, এবং ইন্সপিরেশনাল, খুব প্রচুর ইন্সপায়ার করার মতো উনি লেখা কিন্তু লিখেছেন। উনি 22 মে 1967, 1967 সালের 22 মে উনি মারা যান। ওনার প্রস্টেট ক্যান্সার হয়েছিল, সেই ক্যান্সারের অপারেশনও হয়। পরে অবশ্য অপারেশনটার কোথাও একটা গোলমালের জন্য উনি কিন্তু মারা যান। ওই অপারেশনটা থেকেই ওনার পরে প্রবলেম শুরু হয়, উনি সেই জন্য কিন্তু পরবর্তীকালে তার থেকে মারা যান। 66 ইয়ার্স, অর্থাৎ 66 বছর উনি বেঁচে ছিলেন। তো এটা থেকে গেল ওনার একটা সংক্ষিপ্ত জীবনী। এইবার আমরা আসি এই যে থ্যাংক ইউ ম্যাম, এই যে গল্পটা, যেটা তোমাদের সিলেবাসে আছে। এই সিলেবাসটা আমরা এটাকে 5টা পার্টে ভেঙেছি, 5টা পার্ট। আজকে আমরা প্রথম পার্ট পড়ব। থ্যাংক ইউ ম্যাম, এই যে গল্পটা, এটা 1958 সালে লেখা হয়েছিল, বা পাবলিশ করেছিল 1958 সালে। এই যে গল্পটা, ইটস আ স্টোরি অফ আ গ্রেট সোশ্যাল ভ্যালু, অর্থাৎ সামাজিক মূল্যবোধ, প্রচণ্ড সামাজিক মূল্যবোধের একটা গল্প।
এই গল্পটা আমাদেরকে বহু কিছু জিনিস শেখায়। তোমাদের যে ওই জিমি ভ্যালেন্টাইন যে গল্পটা, সেটা তোমাদের যদি একটু মনে থাকে, তার একটা জায়গা ছিল যেখানে ওই বেন প্রাইস শেষকালে আমাদের জিমিকে মানে চিনতে পারছেন এরকম একটা ভান করে ছেড়ে দিচ্ছেন। তার কারণটা কি? তার কারণটা একটাই, কারণটা ছিল যে অ্যাকচুয়ালি জেলে একজনকে নিয়ে যাওয়া হয় কখন? তাকে শোধরানোর জন্য, সংশোধনাগার বলা হয়। জেলখানার এখন যে ওটা অ্যাকচুয়ালি কারেকশনাল হোম বলা হয়, সংশোধনাগার। তো সেই সংশোধনাগার, এখানে একজনকে নিয়ে যাবো কি যে কোনো রকম কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত, তাকে সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সে যদি অলরেডি বাইরে থেকেই তার সংশোধনটা ঘটে যায়, তখন তাকে আর ওই জেলখানায় বা সংশোধনাগারে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, সেই জন্য ছেড়ে দেওয়া হলো। এই যে গল্পটা, এখানেও একটা অদ্ভুত দুটো চরিত্রের গল্প, একজন বয়স্কা মহিলা এবং একটি কিশোর, এই দুজনের গল্প। এখানেও আমরা দেখতে পাবো যে থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ ম্যাম, এই যে গল্প, সেই গল্পে আমরা দেখতে পাবো কিন্তু ওই ওই ওরকমই একটা ব্যাপার আছে। কীরকম ব্যাপার না, ঠিক অতটা ওই ধরনের ব্যাপার নয়, একটু অন্য। যে আসলে আমরা যদি কাউকে কারেকশন করতে চাই, তাকে আমরা কিভাবে কারেক্ট করব, কিভাবে তাকে সংশোধন করব, সে সংশোধন করার মানসিকতাটা তৈরি করতে হবে। হেট দ্য সিন নট দ্য সিনার, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। অর্থাৎ তার মধ্যেকার যে পাপটা আছে সেটাকে আমি কিওর করার যদি চেষ্টা করতে পারি, তাহলে তো আর তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া দরকার হয় না। এই গল্পের মধ্যে একটা বিশাল সামাজিক মূল্যবোধের, যেটা বলছি যে একটা ব্যাপার, ওই একটা ছেলেকে তাকে কিভাবে, সেও চুরি করতে আসছে, তারপরে তাকে কিভাবে অ্যাকচুয়ালি ওই 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 যে বয়স্কা মহিলা, উনি কিভাবে তাকে সংশোধন করে দিচ্ছেন, কিভাবে তার মধ্যে একটা, তার যে বিবেক, প্রত্যেকের মধ্যে যে বিবেকটা, যে কনসেন্সটা আছে, সেটা কিভাবে জাগিয়ে তুলছেন, সেটা নিয়েই কিন্তু গল্প। তার মানে বলছি, এই যে একটা সামাজিক মূল্যবোধ, এই প্রচণ্ড একটা সামাজিক মূল্যবোধের গল্প। ঠিক আছে, আমরা সাধারণত যেটা করি তার উল্টোটা করি, যেটা এখানে দেখানো আছে এই গল্পের মধ্যে। আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে এই গল্পের উল্টো করি। আমরা শোধরানোর সুযোগ না দিয়ে আগে তাকে এমন প্রেসারাইজড করে দিই যাতে মানে সে ভয় পেয়ে যায়। এখন ভয় থেকে সবসময় যে ভালো হয় তা কিন্তু নয়, বা সেই ভয়টাকে শুধু ভয়টাকে কাজে লাগিয়ে অন্যরকম মানে কি, মানে তার উপর প্রচণ্ড পরিমাণে কিছু প্রেশার তৈরি না করে, মানে আমরা বলতে পারি একটা শাসন প্লাস স্নেহ, দুটোকে একসাথে মিশিয়ে দেওয়া। শাসনের সাথে স্নেহ যদি না থাকে তাহলে সেটা অত্যাচার হয়। সেই শাসনটা দরকার। একটা মা যেমন করে শাসন করে, একটা বাবা মানে বাড়ির গুরুজন যারা আমাদের ভালো চান, তারা যেমন আমাদেরকে শাসন করেন, মানে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে একটা কবিতার লাইন আছে না, সেইটা যে সেই ভালোবাসাটা যদি থাকে, স্নেহটা যদি থাকে, তবেই শাসন করাটা মানায়, না হলে সেটা অত্যাচার হয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু এখানে বলা আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। গল্প পড়তে পড়তে আমরা আরও ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। তাহলে আমরা আজকে গল্পের প্রথম পার্ট শুরু করব। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. She was a large woman. তিনি ছিলেন একজন বেশ বড় সড়ো মহিলা। লার্জ ওম্যান মানে বেশ চেহারার দিক থেকে ভালো আর কি, লার্জ ওম্যান। উইথ আ লার্জ পার্স, যার সঙ্গে ছিল একটা বড় পার্স ব্যাগ। অ্যাকচুয়ালি পার্স মানে আমরা বলে থাকি যেটা মানি ব্যাগ, টাকার ব্যাগকে বলা হয় পার্স, কিন্তু এমনিতে এখানে পার্স একটু বড় সড়ো একটা ব্যাগ তার সঙ্গে ছিল। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট, যার মধ্যে সব কিছুই ছিল, বাট হ্যামার অ্যান্ড নেলস। এখানে বাট শব্দের অর্থ হচ্ছে ছাড়া, এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেলস। উনি বলছেন ওই হাতুড়ি আর পেরেক ছাড়া যার মধ্যে প্রায় সব কিছুই ছিল। মানে হয়তো ওই ব্যাগের মধ্যে খুঁজলে হাতুড়ি পেরেক ছাড়া বাকি সব কিছুই পাওয়া যেত, এমন বড় ব্যাগ। মানে এটা একটু লেখক মজা করে বলছেন, মজা করে। তার মানে আমরা যদি আক্ষরিক অর্থেই খুঁজতে যাই যে তাহলে দেখো এর মধ্যে হাতুড়ি পেরেক বাদ দিয়ে, আচ্ছা দেখো তো এর মধ্যে একটা বন্দুক পাওয়া যায় কিনা, আচ্ছা এর মধ্যে এমন কিছু জিনিস যেগুলো হয়তো পাওয়ার কথা নয় সেরকম কিছু জিনিস পাওয়া যায় কিনা। হাতুড়ি পেরেক ছাড়া তো সবই আছে, ব্যাপারটা কিন্তু তা নয়। হাতুড়ি আর পেরেক ছাড়া সবই আছে মানে উনি যেটা বলতে চাইলেন,
অনেক কিছু জিনিস আছে, টুকটাক দুটো একটা জিনিস হয়তো বাদ দিলে বাকি প্রায় সব জিনিসই আছে। প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো অনেক কিছুই তার মধ্যে খুঁজলে পাওয়া যাবে। মানে ব্যাগটা এত বড় যেটা দেখে আমাদের লেখক এরকম একটা মন্তব্য করছেন আর কি, যে এইটার মধ্যে প্রায় সব জিনিসই আছে, ওই হাতুড়ি আর পেরেক ছাড়া প্রায় সব জিনিস খুঁজলে পাওয়া যাবে। এখানে আরেকটা জিনিস একটু লক্ষণীয় যে সি প্রথমে কিন্তু নাম দেওয়া হয়নি, এখানে দেওয়া হয়েছে একটা সি প্রোনাউন, একজন ভদ্রমহিলার কথা বলা হচ্ছে। আসলে এটা গল্পের একটা মানে স্টাইল, আমরা প্রথমে তার নাম নাও জানতে পারি। আমরা যত গল্প আঁকাবে আমরা কথায় কথায় নাম জানতে পারি। হঠাৎ করে একজন লেখক কী করে একজন মহিলা আসছেন তার নাম জানবেন? নাও তো জানতে পারেন। তো তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ওই ভদ্রমহিলা, আমরা গল্প আগাতে আগাতে আমরা নাম জানতেও পারি নাও পারি, সেটা পরের কথা, কিন্তু প্রথমে তো তার নাম আমরা জানতে পারি না, কি করে জানবো আমরা? তো সেই জন্যই উনি সি দিয়ে বললেন এইটা, ঠিক আছে। It had a long strap and she carried it slung across her shoulder. It had a long strap. এইটার ফিতেটা ছিল খুব লম্বা, যেটা ঝোলানো হয় ফিতে যেটা থাকে, সেই ফিতেটা খুব লম্বা ছিল। লং স্ট্র্যাপ মানে অ্যাকচুয়ালি বড় ব্যাগ একটু লম্বা স্ট্র্যাপ না হলে ঠিক কাজে লাগে না। লং স্ট্র্যাপ অ্যান্ড এবং শি ক্যারিড ইট, এবং তিনি এটাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন স্লাং অ্যাক্রস হার শোল্ডার, তার কাঁধে ঝুলিয়ে। স্লাং এখানে স্লাং মানে অ্যাকচুয়ালি হাং, যেটা তার কাঁধে ঝুলানো ছিল, কাঁধে ঝুলিয়ে ওই ফিতেটাকে ওখানে কাঁধে ঝুলিয়ে নিয়ে তিনি যাচ্ছিলেন। It was about 11 o'clock at night and she was walking alone when a boy ran up behind her and tried to snatch her purse. It was about 11 o'clock at night. রাত্রি প্রায় 11টা বাজছিল। And এবং she was walking alone, তিনি একাই হাঁটছিলেন। এখানে একটা দুটো জিনিস লক্ষণীয়, রাত 11টা প্রায় বাজছে এবং তিনি হাঁটছিলেন একা, 11টা রাত একা হাঁটছিলেন। এখান থেকে একটা জিনিস বুঝতে পারা যায়, দ্য স্ট্রং মেন্টালিটি মাইন্ডসেট অফ দ্য লেডি। ওই যে মহিলা, ওই মহিলার যে স্ট্রং মাইন্ডসেট সেটা কিন্তু আমরা পাচ্ছি একটা, মানে প্রচণ্ড রাত্রি 11টার সময় একটা জায়গা দিয়ে আমরা দেখতে পাবো একটু পরেও যে হচ্ছে রাস্তা প্রায় ফাঁকা, সেরকম একটা জায়গা দিয়ে একজন ভদ্রমহিলা একা হেঁটে যাচ্ছেন, মানে মানে বেশ ভালো রকমই তার সাহস লাগে। শি ওয়াজ আ ব্রেভ লেডি, এটা বোঝা যাচ্ছে। তাহলে তিনি একাই হাঁটছিলেন হোয়েন যখন আ বয় র্যান আপ, একটা বালক দৌড়ে এলো বিহাইন্ড হার, তার পিছন দিক থেকে, অ্যান্ড এবং ট্রাইড চেষ্টা করলো টু স্ন্যাচ ছিনিয়ে নিতে হার পার্স, তার ওই ব্যাগটাকে ছিনিয়ে নিতে চেষ্টা করলো। পিছন দিক থেকে এসে একজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, একটা ছেলে এসে ব্যাগটা, এ বয় কথাটা খেয়াল রাখতে হবে কিন্তু, এ ম্যান কথাটা বলা হয়নি, এ বয় অর্থাৎ একটা কিশোর, ঠিক আছে। The strap broke. With the single tug, the boy gave it from behind. The strap broke, ওই ফিতেটা ছিঁড়ে গেল। With the single tug, একটা ঝাঁকুনি দিতেই ছিঁড়ে গেল। টাগ মানে অ্যাকচুয়ালি ঝাঁকুনি, জোর করে টানা, জার্ক যেটাকে বলা হয়, সেরকম জোর করে একটা ঝাঁকুনি দিতেই ওটা ছিঁড়ে গেল। দ্য বয় গেভ ইট, যেটা ওই ছেলেটা দিয়েছিল, ফ্রম বিহাইন্ড, পিছন দিক থেকে, অর্থাৎ ওই পিছন দিক থেকে যে একটা ঝাঁকুনি দিয়েছিল, ওই একটা ঝাঁকুনিতেই ব্যাগের ফিতেটা ছিঁড়ে গিয়েছিল। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স combined caused him to lose his balance, so instead of taking off full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. এখন সে একটা টার্গেট করে এসেছে, যাব ওটাকে ছিনিয়ে নিয়ে জোরে দৌড়ে চলে যাব, এইটা তার মনের মধ্যে আশা ছিল একটা, কিন্তু সে আশা তার পূর্ণ হলো না। কেন না? বাট কিন্তু দ্য বয়েজ ওয়েট, ছেলেটার ওজন, অ্যান্ড এবং দ্য ওয়েট অফ দ্য পার্স, ওই ব্যাগটার ওজন, কম্বাইন্ড একসাথে করে নিয়ে, কজড হিম টু লস হিজ ব্যালেন্স, এই দুটো মিলে সেই ছেলেটি তার ভারসাম্য হারিয়ে ফেলল, ব্যালেন্স তার হারিয়ে গেল। অ্যাকচুয়ালি এরকম অনেক সময় হয়, ধরো কোনো একটা
জিনিস, একটা 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 ব্যাগ হতে পারে বা যে কোনো এরকম একটা জিনিস, আমরা মানে আমরা অ্যান্টিসিপেট করি অনেক সময় এটা কত হয়তো 4-5 কেজি ওজন হবে, বলে আস্তে করে হয়তো তুলতে গেলাম, আমাদের অনেক সময় লেগে যায়। দেখা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি যতটা আমি অ্যান্টিসিপেট করছি, মানে যতটা আমি ধারণা করেছিলাম তার থেকে অনেক বেশি ভারী, তার ফলে টান লেগে অনেক সময় আমাদের হাতে লেগে যায়। তার মানে আমাদের যেটা হোপ বা অ্যান্টিসিপেশন থাকে তার থেকেও ওটা বেশি ভারী। অনেক সময় উল্টো হতে পারে, খুব ভারী ভাবছি, হয়তো জোর করে তুলতে গেলাম, হালকা উপরে উঠে চলে এলো একেবারে, এটা হয়। তাহলে সেই যে জিনিসটা সেটা কিন্তু ছেলেটার হয়েছিল। ছেলেটা যেটা ভেবেছিল হয়তো ওটার ওজন হবে তার থেকে ওটা বেশি হয়ে যাওয়ার জন্য ও যেইভাবে ওটাকে একটা 5 কেজি জিনিস ধরার জন্য আমি যতটা মানে আমার নিজের দিক থেকে বল প্রয়োগ করব, যদি সেটা 10 কেজি হয় তাহলে অন্য আরও একটু বেশি দেওয়া দরকার। ও সে 5 কেজিরটা মতো দিতে গেছে, দেখা যাচ্ছে ওটা আরও বেশি। তাহলে সেটা কি হচ্ছে, তাহলে ওই যে ব্যাগের ওজন এবং ছেলেটার নিজের ওজন দুটো মিলে কি হলো না, এই দুটো মিলে গিয়ে কজ হিম লস্ট হিজ ব্যালেন্স, সে তার ভারসাম্য হারিয়ে ফেলল। সো মানে অ্যাকচুয়ালি ভরবেগ যে কথা বলা হয় না, মানে যত ভরটা যদি মানে বেড়ে যায় তাহলে তার বেগটা অটোমেটিক কমে যাচ্ছে আর কি। সেরকম আমরা গাড়ির ক্ষেত্রে দেখি ফাঁকা গাড়ি খুব তাড়াতাড়ি ছুটছে, কিন্তু যখন গাড়িটাতে আস্তে আস্তে লোড বেড়ে যায় তখন তুলনামূলক তার স্পিডটা কমে যায়। ঠিক সেরকম আর কি, যে ওই স্পিডটা তার কমে গেল, এটা হলো ব্যাপার। তাহলে সে তার ভারসাম্য হারিয়ে ফেললো। সো সেই জন্য ইনস্টিড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট, সে ফুল ব্লাস্ট প্রবল গতি নেওয়ার পরিবর্তে, মানে সম্পূর্ণ প্রবল গতি, ব্লাস্ট মানে অ্যাকচুয়ালি দমকা যে বাতাসটাকে ব্লাস্ট বলা হয়, এখানে হচ্ছে প্রবল গতি, সে প্রবল যে গতিটা সে গতিটা নেওয়ার পরিবর্তে অ্যাজ হি হ্যাড হোপড, যে গতিটা সে আশা করেছিল সেই রকম গতি নেওয়ার পরিবর্তে কি হলো না, দ্য বয় ফেল, ছেলেটা পড়ে গেল অন হিজ ব্যাক, মানে অন হিজ ব্যাক মানে অ্যাকচুয়ালি চিত হয়ে পড়ে গেল, অন হিজ ব্যাক মানে পিঠের ওপর ভর দিয়ে, মানে চিত হয়ে পড়ে গেল। উপুর হওয়া, এটা হচ্ছে অন দ্য বেলি, অন দ্য স্টোম্যাক, অন দ্য চেস্ট বলা যেতে পারে। তো সেই রকম, ঠিক আছে। তাহলে সে পড়ে গেল উপুর হয়ে, চিত হয়ে পড়ে গেল সে অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক। সাইড ওয়াক এটা হচ্ছে আমেরিকান ইউজ, আমেরিকান টার্ম, এটা নর্মালি আমেরিকাতেই ব্যবহার করা হয়, এখন সব জায়গাতেই ব্যবহার করা হয়, মূলত এটা আমেরিকাতে ব্যবহার করা হতো। সাইড ওয়াক মানে হচ্ছে সাইড ওয়াক, রাস্তার পাশে যে হাঁটার জায়গা, অর্থাৎ পেভমেন্ট, ফুটপাথ যেটাকে আমরা বলি। তাহলে তাহলে সে ওই ফুটপাথ বা ওই যে পেভমেন্ট সেখানটার উপর সে পড়ে গেল, অ্যান্ড এবং হিজ লেগস ফ্লিউ আপ, তার পাগুলো উপরের দিকে উঠে গেল, দুম করে পড়ে গেছে, পাগুলো উপরের দিকে উঠে গেছে সোজা। The large woman simply turned around and kicked him right square in the blue jean seater. আমরা আগে একটা অনুমান করেছিলাম, আমরা একটা তোমাদেরকে ইঙ্গিত দিয়েছি যে উনি একজন টাফ মেন্টালিটির মহিলা। উনি কি করলেন, দ্য লার্জ ওম্যান, ওই বৃহদাকার মহিলা, সিম্পলি টার্নড অ্যারাউন্ড, খুব সহজ সরলভাবে ঘুরে গেলেন, টার্নড অ্যারাউন্ড, ঘুরলেন তিনি। ছেলেটা তো ওই টানতে গিয়ে ওই দিকেই পড়ে গেছে, উনি যেদিকে হাঁটছিলেন তার উল্টো দিকে ঘুরে গেলেন, টার্নড অ্যারাউন্ড, জাস্ট ঘুরলেন, অ্যান্ড এবং কিকড হিম, তাকে লাথি মারলেন, রাইট সরাসরি, স্কোয়ার, রাইট একদম ঠিক, স্কোয়ার, স্কোয়ার মানে স্ট্রেট অ্যান্ড ডিরেক্ট, সোজাসুজি সরাসরি একটা জোর লাথি মারলেন। ইন হিজ ব্লু জিন্ট সিটার, ব্লু জিন্ট সিটার অ্যাকচুয়ালি ব্লু জিন্ট মানে ছেলেটা হচ্ছে একটা নীল রঙের জিন্স পরেছিল, ব্লু জিন্ট সিটার, সিটার মানে সিটিং পজিশন, অর্থাৎ ছেলেটা পাগুলো প্রথমে উঠে গিয়েছিল, তারপর আবার পাগুলো নেমে চলে এসছে, সে অ্যাকচুয়ালি উবু হয়ে বসলে ঠিক যেরকম হয় সেরকম বসা গোছের বসে পড়েছিল, সেই অবস্থা, মানে জাস্ট সে পড়ে গিয়ে সোজা হয়ে আবার বসার মতো পজিশনে চলে এসছে। ব্লু জিন্স সিটার, সিটার মানে সিটিং পজিশন, ওই নীল জিন্স পরে বসার মতো পজিশনে যখন চলে এসছে সেই অবস্থায় উনি ঘুরে ঝেড়ে এক লাথ। Then she reached down, picked the boy up by his shirt front and shook him until his teeth rattled. Then তারপর she reached down, তিনি নিচে পর্যন্ত পৌঁছালেন, অর্থাৎ তিনি ঝুঁকলেন নিচে, reached down নিচে পর্যন্ত গেলেন, picked the boy up ছেলেটাকে তুললেন, by his shirt front তার জামার সামনের দিকটা ধরে, অর্থাৎ আমরা যেমন এরকম এই জায়গাটাকে শার্ট ফ্রন্ট জামার সামনের দিকটাকে ধরে তাকে ওই মাটি থেকে তুললেন উপরে, অ্যান্ড এবং শুক হিম তাকে ঝাঁকুনি দিতে লাগলেন, আনটিল যতক্ষণ না হিজ টিথ র্যাটলড তার দাঁতগুলো ঝনঝন করতে লাগলো, মানে এমন এইটাকে ধরে জোরসে ঝাঁকুনি দিচ্ছে, মানে যেন মনে হচ্ছে দাঁতে দাঁতে ঠোকা লাগছে, ঠিক
ঠিক আছে, যতক্ষণ না ওরকম দাঁতে ঝনঝন শব্দ হতে লাগলো ততক্ষণ পর্যন্ত। তাহলে কতটা টাফ বা স্ট্রং মেন্টালিটি তার আমরা বুঝতে পারছি এইখান থেকে। ঠিক আছে, তিনি এইভাবে এই কাজটা করলেন। After that, the woman said, "Pick up my pocketbook, boy, and give it here." After that, তারপর the woman said, মহিলাটি বললেন, "Pick up my pocketbook, boy." আমার পকেট বুকটা তোলো। অ্যাকচুয়ালি পকেট বুক অ্যাকচুয়ালি নোটবুক হয়। পকেট বুকের মিনিং যেটা অরিজিনাল মিনিং সেটা নোটবুক হয়। আর পকেট বুক এমনি যেটা এমনি আমরা এমনি টার্মে নর্মাল টার্মে পকেট বুকের আরেকটা মিনিং হয়, সেটা হচ্ছে একজন মহিলার হ্যান্ডব্যাগ, আ ওম্যানস হ্যান্ডব্যাগ। হ্যাঁ, একটা মহিলা হাতে করে যে ব্যাগটা বহন করে নিয়ে যেতে পারেন সেটাকে বলা হয় পকেট বুক। এখানে কিন্তু ওই দ্বিতীয় মিনিংটায়, অর্থাৎ নোটবুক এখানে নয়, এখানে হচ্ছে পকেট বুক মানে ওই মহিলাটির যে হ্যান্ডব্যাগ, অর্থাৎ তার যে হাত ব্যাগ, সেই হাত ব্যাগটার কথা। পিক আপ মাই পকেট বুক, আমার ওই হাত ব্যাগটা তোলো ওখান থেকে, বয় বাছা তুলে নাও, অ্যান্ড গিভ ইট হিয়ার, ওটা এখানে দাও। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, অ্যাকচুয়ালি পকেট বুক, পকেট কথাটার মানেই বুঝতে পারা যাচ্ছে, পকেট বুক মানে হ্যান্ডব্যাগ, ছোটোখাটো ব্যাগ, টুকটাক কিছু জিনিসপত্র বহন করার জন্য নিয়ে যাওয়া হয়। এখানে কিন্তু উল্টো, এখানে কিন্তু পুরো লার্জ, মানে হ্যান্ডব্যাগ কিন্তু লার্জ। আমরা বলেছি লার্জ উইথ লার্জ ব্যাগ, মানে এতটাই বড়, ওই যে হাতুড়ি পেরেক ছাড়া সবই থাকতে পারে, এইটা একটা ব্যাপার। এখানে একটা জিনিস একটু ব্যাপার আছে এখানে, মানে আমরা বলতে পারি যে এই ভদ্র মহিলা ইনি আউট অফ ফ্যাশন। কেন না, আজকালকার দিনে আর কি আমরা ওই যে সমস্ত ব্যাগ মেয়েদের সঙ্গে দেখতে পাই, ওই হ্যান্ড ব্যাগটা সত্যি করে এতটাই হ্যান্ড ব্যাগ, অনেক সময় এটা বুঝতে পারা যায় না। আমি প্রথম যখন দেখেছিলাম, এখন তো মানে চোখটা অভ্যস্ত হয়ে গেছে, প্রথম যখন দেখেছিলাম আর কি, এটা ওই ছোটো ছোটো ব্যাগগুলো এইটুকুটুকু এরকমই সাইজ হবে, ওই মেয়েরা বিয়ে বাড়ি বা কোনো বাড়িতে যে সুন্দর করে সেজে গুজে ওই ওরকম একটা ব্যাগ নিয়ে ঘোরে। অ্যাকচুয়ালি এটা ফ্যাশনের সঙ্গে কোথায় ঠিক ম্যাচ করে আমার মতো মোটা মাথার মানুষ অতটা বুঝতে পারে না। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে সেও এক হ্যান্ডব্যাগ, যেটা মাইক্রোস্কোপিক, অর্থাৎ হয়তো মাইক্রোস্কোপ নিয়ে দেখতে হতে পারে অনেক সময়, এমন ব্যাগগুলোর সাইজ থাকে। ঠিক আছে, কি মানে আমি মাঝে মাঝে ভাবি যে যদি ধরা যাক খুব প্রয়োজন, হয়তো অনুষ্ঠান বাড়ি এরকম গেছে, নেল পলিশ বা ধরা যাক লিপস্টিক, এগুলো খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো মেয়েদের, এগুলো তো খুব প্রয়োজনীয় জিনিস। তো এই যে খুব প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো যে একবার মানে রাখা যাবে ওতে, আমার তা মনে হয় না। কিন্তু মানে একটা নেল পলিশ আর একটা লিপস্টিক ওতে রেখে চেনটা এঁটে দেওয়া হবে, যা যেভাবেই ওতে সেটিং করা থাকুক, সেটা যে করে দেওয়া যাবে এটা মনে হয় না। যাই হোক, এটা হয়তো একটু কি বলবো, মহিলা বিরোধী একটা স্টেটমেন্ট হয়ে গেল। মেয়েরা আবার আমার বিরুদ্ধে কেসও করতে পারে, বলতে পারবো না কিছু, কিন্তু অবাক লাগে বলে বললাম। তা আমার বিরুদ্ধে কেস করতে হলে কিন্তু এই ম্যাডামের বিরুদ্ধেও কেস করতে হবে, কেননা উনিও তো ফ্যাশনের বিরুদ্ধেই হেঁটেছেন। উনি তো হ্যান্ডব্যাগ বলছেন, অথচ একটা বিশাল বড় বস্তা নিয়ে বেরিয়েছেন। তাহলে আমি বলতেই পারি। তিনি তখনও হেল্ড হিম, তাকে ধরেছিলেন। ওই ছেলেটাকে কিন্তু তখনও ধরে আছেন, ছেড়ে দেননি, ওই অবস্থাতে ওই এরকম ধরে আছেন, হেল্ড হিম। বাট শি বেন্ট ডাউন ইনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। এবার যদি উনি এইভাবে ধরে দাঁড়িয়ে ওই ছেলেটাকে ধরে থাকেন, তাহলে ছেলেটা ওটা কুড়াবে কি করে? ছেলেটা তো কুড়াতে পারবে না। ওই জন্য বলছেন যে কিন্তু শি বেন্ট ডাউন ইনাফ, তিনিও কিন্তু যথেষ্ট ঝুঁকলেন, টু পারমিট হিম, যাতে ওই ছেলেটাকে তিনি অনুমতি দিতে পারেন বা ছেলেটা করতে পারে কাজটা কি, টু স্টুপ, ঝুঁকতে পারে, অ্যান্ড এবং পিক আপ হার পার্স, ছেলেটা ঝুঁকে যেন তার ওই যে পার্সটা সেটা ওখান থেকে কুড়িয়ে আনতে পারে। এই রকম করার মতো, মানে তিনি এরকম ধরা অবস্থাতেই ঝুঁকলেন সামনের দিকে, যাতে ছেলেটাও আরও নিচে যেতে পারে, যে ওই ওখান থেকে ব্যাগটা কুড়িয়ে এনে দিতে পারে। পিক আপ হার পার্স। দেন শি সেড, নাও ain't you ashamed of yourself? দেন তারপর শি সেড, তিনি বললেন, নাও ain't you ashamed of yourself, আন্ডারলাইন করবে এখানটা। নাও এখন ain't you ashamed of yourself মানে aren't you, are not, মানে তুমি নিজের প্রতি লজ্জিত নও? তোমার লজ্জা হয় না তুমি এরকম কাজ করো? লজ্জা পায় না তোমার? চুরি করছো তুমি?
Firmly gripped by his shirt front, the boy said, "Yes'm." Firmly gripped, ওই শক্তভাবে ধরা অবস্থায়, গ্রিপ মানে হচ্ছে কট টাইটলি, গ্রিপ আমরা বলে থাকি না গ্রিপটা লুজ হয়ে গেছে, গ্রিপ মানে ধরার জায়গাটা, তাহলে ফার্মলি গ্রিপড ওই শক্তভাবে ধরা অবস্থায়, বাই হিজ শার্ট ফ্রন্ট ওই তার শার্টের সামনের দিকটা ওই শক্তভাবে ধরা অবস্থাতেই, দ্য বয় সেড ছেলেটা বলল, ইয়েসম। ইয়েসম মানে হচ্ছে ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। এটা অ্যাকচুয়ালি যখন কেউ ইনসাল্ট ফিল করে, মানে নিজের অপমান লাগছে, খারাপ লাগছে, ভালো করে বলতে পারছে না, তখন এই টার্মটা, এই এক্সপ্রেশনটা ইউজ করা হয়। ইয়েস ম্যাম এটার পরিবর্তে ইয়েসম, মানে নিজে যে কতটা অপমানিত বোধ করছে সেটা বোঝানোর জন্য ইয়েসম। দ্য ওম্যান সেড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? দ্য ওম্যান সেড, মহিলাটি বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? তুমি এটা কেন করছিলে? কিসের জন্য তুমি এটা করছিলে? কেন চুরি করতে চাইছিলে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, মানে ফর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইট, তুমি কিসের জন্য এটা করতে চাও, এই চুরিটা তুমি কেন করছিলে? দ্য বয় সেড, আই ডিডন্ট এম টু। আন্ডারলাইন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এটা প্রথমে সবাই বলে আমি এটা করতে চাইনি। দ্য বয় সেড, ছেলেটা বলল, আই ডিডন্ট এম টু, আমার এটা উদ্দেশ্য ছিল, মানে আমি এটা চুরি করতে চাইনি। ভয়ে প্রথম যে কথাটা আসে সেটা এটাই, সেই কথাটাই ছেলেটাও বলছে, আই ডিডন্ট এম টু। শি সেড, ইউ আর লাই। শি সেড, তিনি বললেন, ইউ এ লাই, মানে ইউ আর লাইং, ইউ আর লাইং, এটা স্পোকেন ফর্ম হিসেবে বলা যেতে পারে একটা, মানে কথা বলার সময় এরকম, ইউ এ লাই, ইউ আর এ লায়ার হতে পারে, ইউ আর লাইং হতে পারে। ইউ আর লাই কথাটা স্পোকেন ফর্ম বা ইলিটারেট ফর্ম, অর্থাৎ উনি মানে শিক্ষিতরা যেভাবে ব্যবহার করেন, যারা মানে কি বলবো, গ্রামাটিক্যালি যারা এডুকেটেড, সেই ক্ষেত্রে তারা যেটা ব্যবহার করেন সেটা নয় এটা, ঠিক আছে? তো সেই ফর্ম নয়, এটা স্পোকেন ফর্ম। তুমি মিথ্যে কথা বলছো। By that time, 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. By that time, সেই সময় 2 or 3 people passed, 2-3 জন লোক পাশ দিয়ে যারা যাচ্ছিলেন, stopped তারা থামলেন, turned to look তারা দেখবার জন্য একটু ঘুরলেন কি হচ্ছে, and some stood watching কেউ কেউ দাঁড়িয়ে দেখতেই লাগলেন, কেউ কেউ হয়তো একটু দেখবার জন্য ঘুরলেন আবার চলে গেলেন, আবার কেউ কেউ stood watching দাঁড়িয়ে দেখতেই লাগলেন। এরকম অনেক লোক আছে যারা অন্যের ঝগড়া দেখতে খুব পছন্দ করে। আমার একটা ছাত্রী ছিল এক সময়, সে এই কথাটি বলতে যে স্যার এরকম হয়েছে অনেক সময় যে আমি রাস্তা দিয়ে স্কুল যাচ্ছি বা যে কোনো জায়গায় যাচ্ছি, আমি শুনতে পাচ্ছি কোনো একটা জায়গায় ঝগড়া হচ্ছে, আমার ওইটা হয়তো আমার যাওয়ার রাস্তাই নয়, কিন্তু আমি ওই দিক দিয়ে যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া শুনতাম, শুনে তারপরে যেতাম। বলছে আমার ঝগড়া শুনতে খুব ভালো লাগে। আচ্ছা এরকম, ঠিক আছে, সেরকম কিছু লোক আছে এরকম একটু মজা দেখছে আর কি, কি হচ্ছে না হচ্ছে সে মজা দেখা, সে মজাটা দেখছে। তাহলে ওই রাস্তা দিয়ে এমনি আমরা এই যেটা বলছি শুনশান রাস্তা বলে, মানে এইটার জন্যই বলছিলাম যে রাস্তা দিয়ে খুব বেশি লোক যাচ্ছে না, ওই যে 2 or 3 people পাস, যারা পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের মধ্যে কেউ কেউ ঘুরে দাঁড়িয়ে একটু দেখলেন, কেউ কেউ আবার দাঁড়িয়ে দেখতেই থাকলেন, এইরকম চলছিল। এখানে আমরা আমাদের আজকে প্রথম পার্ট শেষ করলাম। তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানিও, আমি যেটা আগে বলেছি। আর আমি শেষ পার্ট যখন কমপ্লিট হবে তারপরে কিছু কোয়েশ্চেন দেবো, স্যাম্পল কোয়েশ্চেন কিছু দেবো, সেগুলো প্র্যাকটিস করবে তোমরা, কি অবশ্যই কাজে লাগবে, মানে অবশ্যই সাজেশন নয়, কিন্তু এই ধরনের প্রশ্ন অভ্যেস করলে তোমাদের কাজে লাগবে। এই পার্টের পর নয়, একদম লাস্ট পার্ট যেটা হবে তারপরে আমি দেবো। এটা প্রত্যেকটারই শেষের পার্টের কিন্তু দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য করবে এবং সেগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমরা তাহলে আবার নেক্সট পার্ট নিয়ে ফিরবো।